বর্তমানে একটি লাশবাহী গাড়ির চালকের পেশায় নিয়োজিত আছি। দীর্ঘদিন ধরে আমি এই শহর থেকে ওই শহরে লাশ নিয়ে আসা যাওয়া করছি। আমি এর আগে একটি অ্যাম্বুলেন্স হেল্পার হিসেবে ছিলাম। তারপর দীর্ঘদিন ধরে আমি অ্যাম্বুলেন্সে হেল্পারি করার পর সেটা চালক হিসেবে নিয়োজিত হই। এই বছর দেড়েক হলো আমি এখন একটি লাশবাহী গাড়ি চালাচ্ছি। কাজের কারণে বিভিন্ন জায়গাতে লাশ নিয়ে ঘুরে বেড়াই। কত কিছুই তো জীবনে ঘটে গেছে, কিন্তু পাত্তা দেয়নি, কর্মকে আপন করে কাজ করে যাচ্ছি। আমি প্রথমে আপনাদেরকে যে ঘটনাটি বলবো, এটা যখন আমি নর্মাল অ্যাম্বুলেন্স চালাতাম সেই সময়কার একটা ঘটনা, যেটা আমার সাথে ঘটে গিয়েছিল কোনো এক রাতে। বছর দেড় কি দুইয়ের আগের ঘটনা হবে, আমি সঠিক সময় বলতে পারছি না। তবে তখন করোনা ভাইরাসের প্রভাব অনেক বেশি ছিল। আমরা জানি করোনা ভাইরাসের প্রকোপে গোটা দেশ তখন থমকে গিয়েছিল। আর সেই সময়ই আমার জীবনের সব থেকে অদ্ভুত আর ভয়াবহ ঘটনাটি ঘটে। আর 10টা স্বাভাবিক দিনের মতোই ছিল আমার কাছে সেদিনটাও। আমি যশোর সদর হসপিটাল থেকে রোগী নিয়ে বিভিন্ন জায়গাতে ভাড়া টানছিলাম। সকাল থেকে প্রায় দুপুর পর্যন্ত ভাড়া টেনে বাড়িতে আসি দুপুরের খাবার খাওয়ার জন্য। রিসার্চ এখানে বলে রাখা ভালো, আমিনুল ভাইয়ের বাড়ি সদর হসপিটাল থেকে 5-7 মিনিটের দূরে ছিল। তাই তিনি তার অ্যাম্বুলেন্স হসপিটালে পার্কিং এর জায়গায় রেখে বাড়ি চলে যেতেন। রীতিমতো খাওয়া দাওয়া শেষ করে আমি দুপুরে একটু ঘুমিয়ে পড়ি। সন্ধ্যার একটু আগে আমার ঘুম ভাঙে। ঘুম ভাঙার পর আমি ফ্রেশ হয়ে হাঁটতে হাঁটতে হসপিটালে যাই, নতুন কোনো ভাড়া পাওয়া যায় কিনা সেটা দেখার জন্য। আমি হসপিটালে সেদিন রাত 8টা-9টা পর্যন্ত থেকেও একটা ভাড়াও পাইনি। তাই আবারও বাড়ি চলে আসি রাতে। যথারীতি আমি রাতে বাসায় এসে খাওয়া দাওয়া করে টিভি দেখতে দেখতে ঘুমাতে ঘুমাতে আনুমানিক রাত 12টার মতো বেজে যায়। আমি তখন আধো আধো ঘুমের মাঝে হারিয়ে গেছি। হঠাৎ ঘুমটা ভেঙে যায় আমার ফোনের রিংটোনের শব্দে। ঘুম ভাঙার পর ফোনের সময় দেখি তখন রাত 1টা। আমি ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখি নাম্বারটা সদর হসপিটালের জরুরি বিভাগের। কল রিসিভ করে জানতে পারি আমাকে এখনই একটা ইমার্জেন্সি ভাড়ায় যেতে হবে, কিন্তু কি নিয়ে যেতে হবে, তা নিয়ে কোথায় যেতে হবে তা আমি শোনার সময় পাইনি। হসপিটাল ইমার্জেন্সি থেকে জানানো হলো হসপিটালের অ্যাম্বুলেন্সগুলো সব ভাড়ায় দিয়েছে ট্যুরে, তাই এখন আমাকে যেতে হবে। আমিও আর 7-5 না ভেবে আমার স্ত্রীকে ডেকে বলি দরজা লক করে দিতে। আমি বাইরে যাচ্ছি, একটা ভাড়া পেয়েছি এই কারণে। বাসা থেকে বিদায় নিয়ে কিছুক্ষণ পর হসপিটালে চলে আসি। আমি হসপিটালে এসে অথরিটির সাথে কথা বলে জানতে পারি আমাকে কাল লাশ নিয়ে শহর থেকে বাইরে একটা গ্রামে যেতে হবে এখনই। আর যে লাশটি আমাকে নিয়ে যেতে হবে সেই লাশটি দীর্ঘদিন ধরে করোনা পজিটিভ ছিল, অতঃপর মৃত্যু। এটা শোনার পর আমি প্রথমে যেতে চাইনি। যেতে না চাওয়ার কারণ, প্রথমত আমার অ্যাম্বুলেন্সে কোনো হেল্পার নাই, দ্বিতীয় ডেড বডিটির সাথে কোনো লোক যাবে না, এবং সর্বশেষ সমস্যা হলো আমি সেই গ্রামটি ভালোভাবে চিনি না। এরপর আমাকে অনেক অনুরোধ আর বিশেষ কারণে আমি একটা সময় যেতে রাজি হই লাশটা নিয়ে। সব ফর্মালিটি শেষ করে লাশটি প্যাক করে গাড়িতে ওঠাতে ওঠাতে রাত 2টার মতো বেজে যায়। গাড়িতে লাশ ওঠানোর পর আমি সব ঠিকানা এবং ফোন নাম্বার বুঝে আল্লাহর নাম নিয়ে হসপিটাল থেকে রওনা দিই। প্রায় 1.5 ঘন্টা খানিক গাড়ি চালানোর পর আমি সেই গ্রামের প্রবেশ মুখে একটা বাজারে চলে আসি। সবকিছু ঠিকঠাক ছিল তখন পর্যন্ত। আমি অ্যাম্বুলেন্সটি নিয়ে বাজারে দাঁড়িয়ে দেখি পুরো বাজার তখন নিস্তব্ধ, সব দোকানপাট বন্ধ, আশেপাশে কেউ নেই। আমি আর আমার সাথে থাকা গাড়িতে একটি লাশ। এদিকে আমি বাজারে এসে একটা সমস্যায় পড়ে যাই। বাজারে এসে দেখি বাজার 2টা রাস্তা 2 দিকে গিয়েছে, কিন্তু লাশটি যেখানে পৌঁছাতে হবে তা এই বাজার থেকে কোন রাস্তায় সেটা আমি বুঝতে পারছিলাম না। আবার এর আগে হসপিটাল থেকে কথা বলার সময় জেনেছিলাম এই বাজার থেকে প্রায় আরো 4-5 কিলোমিটার ভেতরে যেতে হবে আমাকে। অনেকক্ষণ অ্যাম্বুলেন্স নিয়ে দাঁড়িয়ে থাকার পর এবার আমি গাড়ি থেকে নেমে এদিক সেদিক একটু দেখার চেষ্টা করি কাউকে পাওয়া যায় কিনা, জায়গার সম্পর্কে জিজ্ঞাসা করার জন্য। কিন্তু কপাল দোষে আমি বেশ অনেকক্ষণ এদিক ওদিক খুঁজেও কাউকে পাইনি। অতঃপর আমি এবার লাশটির এক আত্মীয়কে কল দেই, যার নাম্বার আমাকে হসপিটাল থেকে দেয়া হয়েছিল যোগাযোগের জন্য। 2বার কল দেওয়ার পর আমার কলটি রিসিভ করেন একজন ভদ্রলোক। আমি তার সাথে যোগাযোগ করে কোন রাস্তায় ঢুকবো সেই বিষয়ে জানতে সক্ষম হই এবং তিনি রাস্তাটা সম্পর্কে আমাকে জানান। আমি আবার কথা শেষ করে গাড়িতে এসে তার দেওয়া ঠিকানা অনুযায়ী বাজার থেকে বাম দিকের এক রাস্তায় অ্যাম্বুলেন্সটি নিয়ে যাওয়া শুরু করি।
আমি তখন বাজার ছেড়ে গ্রামের রাস্তায় ঢুকে পড়েছি। রাস্তাটা পুরো শুনশান। কিছুক্ষণ পর পর খোলা মাঠ, আবার মাঠ পেরিয়ে বাড়ি ঘর, কোথাও বিশাল বাঁশঝাড়, পুরো রাস্তার দুপাশ জুড়ে। আমি এভাবে বেশ অনেকক্ষণ গাড়ি চালিয়ে সোজা রাস্তা থেকে একটা মোড়ের মতো জায়গায় চলে আসি। মোড় রাস্তাটা এখানে শেষ। এখান থেকে দুদিকে দুই রাস্তা চলে গিয়েছে আর একটা ভি আকৃতির মতো। সেখানে দাঁড়িয়ে আমি গাড়ির হেডলাইটের আলোতে দেখি একটি রাস্তা চলে গিয়েছে ফাঁকা মাঠের দিকে, আর অন্য রাস্তাটি যেদিকে গিয়েছে সেদিকে বেশ কয়েকটি আলো জ্বলছে। আমি এবার পড়লাম এক বিশাল দুশ্চিন্তায়, যেহেতু এই গ্রামে নতুন রাস্তাঘাট একদমই চিনি না, ঠিক কোন রাস্তা দিয়ে যাব তা বুঝতে পারছিলাম না। তাই আমি আবার ফোন বের করে লাশটির বাড়িতে কল দিই, কিন্তু বেশ কয়েকবার ফোন দেওয়ার পরেও আমার ফোনটা রিসিভ করলো না কেউ। তাই কোনো উপায় না পেয়ে সিদ্ধান্ত নেই যে রাস্তার আলোগুলো দেখা যাচ্ছে সেদিকে যাব। হতে পারে সেখানে বাড়িঘর থাকতে পারে। যেই ভাবা সেই কাজ। দেরি না করেই আমি অ্যাম্বুলেন্সটি নিয়ে সেই রাস্তার দিকে যাওয়া শুরু করি। কিছুক্ষণ আসার পর হেডলাইটের আলোটা দেখি দূরে কয়েকটা বাড়ি দেখা যাচ্ছে। এসব দেখে আমি মনে মনে খুশি হই। এইটা ভেবেছে গিয়ে হয়তো কাউকে পাওয়া যাবে আর সেখান থেকে ঠিকানা চিনে নেব। আমি বাড়িগুলোর কাছাকাছি এসে এক অদ্ভুত ব্যাপার লক্ষ্য করি। মনে হচ্ছে এই গ্রামে কোনো মানুষই থাকে না, কোনো সারা শব্দ নেই, না আছে থাকার উপস্থিতি। এমনকি কারো বাড়ির উঠোনেও কোনো প্রকার লাইট জ্বলছিল না। গ্রামটা অন্ধকার একেবারে। এবার আমি গাড়ি থেকে নেমে কয়েকটা বাড়িতে গিয়ে ডাকাডাকি করি। বেশ কিছুক্ষণ বাড়িগুলোতে ডাকাডাকি করার পরও কাউকে না পেয়ে আরেকটু সামনে যাবার সিদ্ধান্ত নেই। আমি এবার অ্যাম্বুলেন্সটি নিয়ে কিছুটা সামনে যেতেই গাড়ির হেডলাইটের আলোতে দেখি দূরে বাড়িগুলো পার হচ্ছে, রাস্তার পাশে কেউ একজন দাঁড়িয়ে আছে। এটা দেখা মাত্রই আমার মনে একটা ভরসা জাগে। তখন এসব ভূত প্রেত ইত্যাদি এসব বিষয় আমার মাথায় আসেনি, আসবেই বা কেন? আসলে আমাদের এই পেশা এমন রকমের এক পেশা যেখানে সাহস না থাকলে টিকে থাকা সম্ভব না। যাই হোক, আমি দ্রুত অ্যাম্বুলেন্সটি নিয়ে ওই লোকটির পাশে গিয়ে দাঁড়াই। অদ্ভুত ব্যাপার, আমি দেখি পরনে সাদা শাড়ি একজন বৃদ্ধ মহিলা রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, উল্টো দিকে, অর্থাৎ আমার দিকে পেছন করে, মাঠের দিকে তাকিয়ে। আমি ব্যাপারটি খুব স্বাভাবিকভাবে নিয়েই অ্যাম্বুলেন্সের দরজার কাঁচটি নামাই সেই বৃদ্ধ মহিলার সাথে কথা বলে ঠিকানা জানার জন্য। আমি কাঁচটি নামিয়ে তাকে সালাম দিয়ে বেশ কয়েকবার ডাক দেই এবং বৃদ্ধাকে জিজ্ঞাসা করি আমি অমুক বাড়ির ঠিকানাটা জানতে চাচ্ছি, সেটা কোথায়। কিন্তু অদ্ভুত ব্যাপার, আমি তাকে এত ডাকার পরেও সে কোনো কথা বা আমার দিকে মুখ ঘুরিয়ে তাকায়নি। আমি বেশ কিছুক্ষণ ডাকাডাকির পর একটু হতাশ হয়ে যাই আর মনে মনে ভাবতে থাকি, এত ডাকছি কেন উত্তর পাচ্ছি না? মহিলাটি মনে হয় কালা। এগুলো বলতে বলতে আমি একটা রাগ আর হতাশ